প্রিয় ছাত্রছাত্রী সাজবাদী চ্যানেলে স্বাগত জানিয়ে ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের যে একটা অন্যতম প্রশ্ন যেটা তোমরা চেয়েছিলে যে স্যার কৌটিল্যের সপ্তাঙ্গ মতবাদ একটি উল্লেখ করুন বা কৌটিল্যের সপ্তাঙ্গ মতবাদটা একটুখানি আমাদেরকে বুঝিয়ে দিন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। এবং এত সুন্দর করে তোমাদেরকে আজকে ছোটোর মধ্য দিয়ে 8 নম্বরের জন্য এই প্রশ্নটা তুলে ধরবো। আশা করি তোমরা এই প্রশ্নটা এই ভিডিও দেখার পর তোমরা সবাই বুঝতে পারবে। দেখো, কৌটিল্য যাকে প্রথম কুমারগুপ্ত বলে অভিহিত করা হয়, যাকে বিষ্ণুগুপ্ত বলে অভিহিত করা হয়, যাকে আমরা বিভিন্ন নামে চাণক্য বলে যাকে আমরা জানি, তিনি হচ্ছেন সেই কৌটিল্য, যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান পরামর্শদাতা এবং চন্দ্রগুপ্ত মৌর্যের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন এবং চন্দ্রগুপ্ত মৌর্যের উত্থানের পেছনে যার সব থেকে অবদান ছিল তিনি হচ্ছেন কৌটিল্য। এই কৌটিল্য কি করে এই আমাদের মগধে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ক্ষমতায় নিয়ে এসেছিলেন সেই ইতিহাস কিন্তু আমাদের সবার জানা, তাই না? সবারই জানা। তো অর্থশাস্ত্রের 6ষ্ঠ অধিকরণে আমরা রাষ্ট্রকে জীবদের সঙ্গে তুলনা করতে দেখি একমাত্র এই কৌটিল্য বা প্রথম কুমারগুপ্ত বা বিষ্ণুগুপ্ত বা চাণক্যকে। কি বলছেন তিনি? একটা মানুষ যেমন চোখ, হাত, পা, কান, নাক সমস্ত অঙ্গ নিয়ে একটা মানুষের পূর্ণাঙ্গ রূপ পায় এবং এর কোনো অঙ্গ যদি ব্যতিক্রম ঘটে, এর কোনো অঙ্গ যদি না থাকে, সেই মানুষটি যেমন সম্পূর্ণ মানুষ নয়, তেমনি একটি সম্পূর্ণ রাষ্ট্র তৈরি করতে গেলে যা যা থাকার দরকার সেই শারীরিক অঙ্গের সঙ্গে তিনি সেইগুলোরই উল্লেখ করেছেন। আমরা দেখব যে অর্থশাস্ত্রের 6ষ্ঠ অধিকরণে তিনি এই সপ্তাঙ্গের কথা বলেছেন। মানুষের জীবদেহের সঙ্গে ও অঙ্গ প্রত্যঙ্গর সঙ্গে জৈব সম্পর্ক যে থাকে, তেমনি রাষ্ট্রের সঙ্গে আমাদের জীবনের বা রাষ্ট্রের সঙ্গে তার বিভিন্ন অঙ্গের সম্পর্ক তিনি তুলে ধরেছেন এবং তার এই সপ্তাঙ্গ মতবাদে, এবং এটাকেই আমরা আজকের আলোচনায় রেখেছি। কি আছে আমি বোর্ডে সুন্দর করে দেখো লিখে দিয়েছি। প্রথম অঙ্গ স্বামী বা রাজা, দ্বিতীয় অঙ্গ অমাত্য বা মন্ত্রী, তৃতীয় অঙ্গ জনপদ, চতুর্থ অঙ্গ দুর্গ, পঞ্চম অঙ্গ কোষ, ষষ্ঠ অঙ্গ দণ্ড বা বল, সপ্তম অঙ্গ মিত্র। আমি কিন্তু উল্লেখ করে দিয়েছি এবং উল্লেখ করার পাশাপাশি আমি এবার জেনে নিই প্রথম অঙ্গ স্বামী বা রাজা। রাজাকে স্বামী বলা হতো, তোমরা জানো। স্বামী বা রাজা হলেন সার্বভৌম ক্ষমতার অধিকারী, রাষ্ট্রের সমস্ত ভূমির তিনি প্রকৃত মালিক। রাজা সকল প্রজার কাছ থেকে আনুগত্য লাভ করবেন, রাজা হবেন অভিজাত বংশীয়। এই কথাগুলোকেই এইখানে ভেঙে দিয়েছি। নাম্বার 1, রাজা হবেন সার্বভৌম ক্ষমতার অধিকারী। একটা রাষ্ট্রের ক্ষেত্রে রাজা সমস্ত সম্পদের মালিক হবেন। একটা রাষ্ট্রের রাজা সকল প্রজা রাজাকে আনুগত্য জানাবে এবং রাজা হবেন অভিজাত বংশীয়। কে বলেছেন? কৌটিল্য বলেছেন। তাহলে স্বামী বা রাজা প্রথম অঙ্গে এই ক্রাইটেরিয়াগুলো আমরা দেখছি এই পয়েন্টে। প্রথম অঙ্গ স্বামী বা রাজা কমপ্লিট। দ্বিতীয় অঙ্গ অমাত্য বা মন্ত্রী। দ্বিতীয় অঙ্গ অমাত্য মন্ত্রী। কি বলা হচ্ছে? দ্বিতীয় অঙ্গে বলা হচ্ছে যে অর্থশাস্ত্রে 19 ধরনের অমাত্যের কথা উল্লেখ আছে। আমরা শিবাজির রাষ্ট্র ব্যবস্থা দেখেছিলাম। কি দেখেছিলাম? শিবাজিও তার রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবার জন্য তিনি রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ তৈরি করেছিলেন। ঠিক তেমনি আমরা দেখব যে 19 ধরনের মন্ত্রী কথা কৌটিল্য তার অর্থশাস্ত্রে উল্লেখ করেছেন যে একটা রাষ্ট্রের মধ্যে 19 ধরনের মন্ত্রী থাকবেন। কিন্তু সেই মন্ত্রীগুলো কেমন হবেন? তারা হবেন অভিজাত বংশীয়, তারা হবে উচ্চ পদস্থ আমলা। আমলা বলতে কাদের বুঝি? আমরা আমলা কাদের বলি? আমলা হচ্ছে একজন স্কুলের এইচএম হতে পারেন, একজন বিডিও হতে পারেন, একজন এসডিও হতে পারেন, একজন ডিএম হতে পারেন। এদেরকে আমরা আমলা বলি। যাদের হাত ধরে একটা এইচএম স্কুলে এইচএম অর্থাৎ হেডমাস্টার, তার হাত ধরে সমস্ত স্কুলটা চলে। বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার, একটা ব্লকের যিনি শেষ কথা বলেন, উন্নয়নের শেষ কথা বলেন।
এসডিও একটা মহাকুমা এবং ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যিনি একটা মহাকুমা চালান, এই একটা জেলা চালান, যেমন উত্তর 24 পরগনার ডিএম ম্যাজিস্ট্রেট। তাহলে এদেরকে আমরা বলি আমলা। ঠিক তেমনি আরও আমলার ভাগ আছে, রেজিস্ট্রি অফিসার যিনি, তিনিও কিন্তু আমলা। এটা কিন্তু মাথায় রাখতে হবে। যাই হোক, তাহলে এই যে মন্ত্রী, এই মন্ত্রী বা এরা হবে আমলা এবং এদের কাজ কি হবে? নগর রক্ষা করা, সীমান্ত রক্ষা করা, বিচার ব্যবস্থাগুলো দেখাশুনো করা এবং রাজস্ব আদায় করা। তাহলে দ্বিতীয় অঙ্গ মন্ত্রী বা অমাত্য। এই মন্ত্রী বা অমাত্যে আমরা যদি এটাকে সংক্ষেপে বলি, অর্থশাস্ত্রে 19 ধরনের অমাত্যের উল্লেখ আছে। এরা সকলেই হবেন অভিজাত বংশীয় মন্ত্রী ও পুরোহিত ছিলেন উচ্চ পদস্থ অমাত্য। যেন মনে থাকে, এদের সঙ্গে কিন্তু পুরোহিত, যেটা আমরা লিখতে ভুলে গেছি, পুরোহিত মাস্ট বি, থাকবেই। রাজার পরের স্থান আমরা দেখেছি ইউরোপের ইতিহাসে শার্লেম্যানকে যখন সে মুকুট পরিয়ে দিচ্ছে, সে মুকুট পরানোর সময় আমরা কি দেখছি? তার মাথার ওপরে পোপ হাত দিচ্ছেন। হাজার হাজার জনগণ দেখলো, ইউরোপবাসী দেখলো। সেখান থেকেই কিন্তু নিয়ম হয়ে গেল যে ইউরোপে রাজা হতে গেলে কার আশীর্বাদ দরকার? পোপের আশীর্বাদ দরকার। পোপ কিন্তু তখন থেকেই তার ক্ষমতাটাকে কিন্তু বাড়িয়ে তুলেছিল রাজার পরেই। আমরা ফরাসি বিপ্লব পড়ে এসেছো তোমরা 9-এ, কি দেখলাম সেখানে? যে রাজার পরে কার স্থান? যাজকদের স্থান। আবার যাজকদের মধ্যে দুটো ভাগ ছিল, উচ্চ যাজক, নিম্ন যাজক। সে বিতর্কে যাব না, কিন্তু যাজকদের একটা কিন্তু বিরাট ভূমিকা ছিল, তোমরা জানো, 9-এ পড়ে এসেছো। ঠিক তেমনই এখানে দ্বিতীয় অঙ্গ অমাত্য মন্ত্রী বা পুরোহিত এরা। তাহলে এদের ক্রাইটেরিয়া কি থাকবে? 19 ধরনের মন্ত্রী থাকবে, এরা থাকবে, এরা হবে অভিজাত বংশ, এরা হবে উচ্চ পদস্থ এবং এরা বিচারে কাজ দেখবে, রাজস্ব তুলবে, নগর রক্ষা করবে। এই হচ্ছে কিন্তু দ্বিতীয় অঙ্গের কাজ। তৃতীয় অঙ্গকে কি লিখেছি? জনপদ। জনপদ মানে কি? যেখানে মানুষ আনাগোনা করে, চলাফেরা করে, সেটা জনপদ। ক্লিয়ার? তাহলে এই জনপদটা কেমন হবে? এই জনপদটা হবে রাষ্ট্রের তৃতীয় অঙ্গ। জনপদ বলতে বোঝায় একটা নির্দিষ্ট ভূখণ্ড ও তার জনগোষ্ঠীকে, যে আয়তনের মধ্যে থাকবে, গ্রামের মানুষেরা বসবাস করবে, চলাফেরা করবে, নিজেদের মধ্যে আদান প্রদান করবে, সমস্ত কিছু, সেই জনপদ। জনপদগুলি কিন্তু আবার গ্রামে বিভক্ত ছিল এবং এক একটা গ্রামে আমরা দেখছি 1000 থেকে 1500টি পরিবার নিয়ে এক একটা গ্রাম হতো এবং এই 1000 থেকে 1500 গ্রাম নিয়ে আবার গড়ে উঠতো স্থানীয় নগর। মনে থাকবে আমাদের কি দেখছি, আমাদের সমাজে কি দেখছি? কতগুলো পরিবার নিয়ে হয় গ্রাম, তাই তো? কতগুলো পরিবার নিয়ে কি হয়? গ্রাম তৈরি হয়। এবার কতগুলো গ্রাম নিয়ে কি হয়? আমরা যেটা দেখি অঞ্চল। কতগুলো অঞ্চল নিয়ে তৈরি কি হয়? ব্লক। কতগুলো ব্লক নিয়ে তৈরি কি হয়? মহকুমা। কতগুলো মহকুমা নিয়ে তৈরি কি হয়? একটা জেলা। কতগুলো জেলা নিয়ে তৈরি কি হয়? একটা রাজ্য। কতগুলো রাজ্য নিয়ে তৈরি হয় একটা কি? দেশ। তাই না? দেশ তো। তাহলে দেখো কতগুলো গ্রাম নিয়ে, পরিবার নিয়ে গ্রাম, কতগুলো গ্রাম নিয়ে হয় অঞ্চল, কতগুলো অঞ্চল নিয়ে হয় ব্লক, কতগুলো ব্লক নিয়ে হয় মহকুমা, কতগুলো মহকুমা নিয়ে হয় জেলা, কতগুলো জেলা নিয়ে হয় রাজ্য, কতগুলো রাজ্য নিয়ে হয় দেশ। ঠিক এখানেও আমরা দেখছি, চলে এসো, যে 100 থেকে 1500টি পরিবার নিয়ে একটা গ্রাম এবং সেই গ্রাম নিয়ে কতগুলো গ্রাম নিয়ে গড়ে উঠতো স্থানীয় নগর। সপ্তাঙ্গে এই তত্ত্বে কৌটিল্য আজ থেকে কয়েকশো বছর আগে তিনি এটা কিন্তু উল্লেখ করে গিয়েছেন। ক্লিয়ার? এবারে আসি চতুর্থ অঙ্গ কি? দুর্গ। এই দুর্গ কি? দুর্গ এখনকার যেমন আমরা কি করি, সমস্ত কিছু গচ্ছিত করে রাখি কোথায়? যেখানে সামরিক অস্ত্র থাকে, তাহলে সামরিক জায়গা আমাদের আছে, সেটা পুলিশের হাতে আছে, সেটা মিলিটারি বিএসএফদের আছে, তাই না? সামরিক জায়গা। বেশি টাকা কোথায় থাকে? ব্যাংকে থাকে। বেশি ফসল উৎপাদন হলে কোথায় থাকে? মান্ডিতে থাকে। এরকম ঠিক তেমনি এই দুর্গগুলো কিন্তু ওই সময় বিশাল ভূমিকা পালন করত এবং এই দুর্গর মধ্যে ভবিষ্যতের খাদ্য, ভবিষ্যতের পোশাক আশাক, খাদ্য, অস্ত্র শস্ত্র সব ওইখানে মজুদ থাকতো। এটা কিন্তু মাথায় রাখবে। যে দুর্গ আক্রমণ করতে গিয়ে শেরশাহ 1540 খ্রিস্টাব্দ কালিঞ্জর দুর্গ আক্রমণ করতে গিয়ে মারা যান এবং এই দুর্গগুলো ছিল সেই সময় সম্পদের আঁকড়া। এমন কোনো রাজা ছিল না, সম্রাট ছিল না যাদের হাতে কিন্তু দুর্গ ছিল না। মনে রাখবে যে ফোর্ট উইলিয়াম দুর্গ কলকাতায় তৈরি করতে গিয়ে সিরাজদৌল্লার সঙ্গে বিরোধ হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির এবং সেই বিরোধের ফলে সিরাজদৌল্লার পতনের দিকে চলে আসলো, আমরা এটাও জানি।
তাহলে দুর্গগুলো কিন্তু ছিল শুধুমাত্র খাদ্য, অস্ত্রশস্ত্র, গোলা বারুদ থাকতো না, এখানে কিন্তু অর্থও থাকতো। তাহলে এই দুর্গ কয় প্রকারের হবে সেটা কৌটিল্য কিন্তু বলেছেন। দুর্গ হবে 4 প্রকার: পর্বত দুর্গ, জলদুর্গ, মরুদুর্গ, অরণ্য দুর্গ। এবং এখানে কারা বসবাস করবে সেটাও তিনি বলেছেন। কারিগর, শিল্পী, কৃষক প্রভৃতি পেশার মানুষ এখানে কিন্তু বসবাস করবে। তাহলে এইভাবে আমরা চতুর্থ অঙ্গ বললাম। এবার পঞ্চম অঙ্গ দেখো, কোষ। কোষ মানে এখানে রাজস্ব, টাকা, অর্থ, সম্পদ এখানে জড়িত। রাজকোষ সংগ্রহ করা, অর্থাৎ রাজাদের কোষাগার সম্পূর্ণ পূর্ণ থাকবে এবং সেই রাজাদের কোষাগার কিন্তু সব সময় প্রতিনিয়ত কিন্তু টাকা বা রাজস্ব তোলার ব্যবস্থা থাকবে। এবং কত শতাংশ দিতে হবে? 1/4 অংশ থেকে 1/6 অংশ রাজস্ব দিতে হবে রাজাকে, এবং এই হিসাবে রাজস্ব সংগ্রহ করবে। এবং রাজকোষ সব সময় পূর্ণ থাকবে। কৌটিল্য তার সপ্তাঙ্গ তত্ত্বে কিন্তু এটা বলেছেন। নেক্সট হচ্ছে ষষ্ঠ অঙ্গ, নাম কি? দণ্ড বা বল। যে বলের ওপর একটা রাষ্ট্র দাঁড়িয়ে থাকে, অর্থাৎ সামরিক শক্তি, অর্থাৎ সেনাবাহিনী। দণ্ড হলো সামরিক শক্তি। এই দণ্ড 4 ধরনের সৈন্য নিয়ে করতে হবে সামরিক শক্তি। আমাদের যেমন প্রাচীনকালে দেখেছি অশ্বারোহী বাহিনী, পদাতিক বাহিনী, হস্তি বাহিনী, দেখেছি না আমরা? তাহলে ঠিক তেমনি এখন তো আরো তার ভ্যারাইটি বেরিয়েছে, তাই তো? যে জলপথে, আকাশপথে এগুলো কিন্তু এখনো আছে, আগেও অবশ্য ছিল। তাহলে আকাশপথে অবশ্য ছিল না, যাই হোক। বংশানুক্রমিকভাবে এই সৈন্য থাকবে। এই সৈন্যরা কিভাবে হবে? এক বংশগতভাবে যারা সেনাবাহিনীতে চাকরি করতে, বংশানুক্রমিক সৈন্য। বংশানুক্রমিক অর্থাৎ বংশগতভাবে বাবা সৈন্য ছিল, তার ছেলে সেও সৈন্য হবে, এটা হচ্ছে বংশানুক্রমিক। 2 হচ্ছে ভাড়াটে সৈন্য। যখন দরকার তখন টেনে নিয়ে এসে সামরিক পোশাক পরিয়ে তাকে অস্ত্র ধরিয়ে ছেড়ে দাও, এটা হচ্ছে ভাড়াটে সৈন্য। তারপরে কাজ মিটে গেল, কাজ থেকে ছাড়িয়ে দাও। অরণ্য সৈন্য। অরণ্য অর্থাৎ যে সমস্ত সৈন্যরা অরণ্যে যুদ্ধ করতে সিদ্ধহস্ত। এবং এছাড়াও ছিল পদাতিক, মানে পায়ে হেঁটে যে সমস্ত সৈন্যরা যুদ্ধ করত। হস্তি বাহিনী, হাতির পিঠে উঠে যে সমস্ত সৈন্যরা যুদ্ধ করত। অশ্বারোহী অর্থাৎ ঘোড়ার পিঠে উঠে যে সমস্ত সৈন্যরা যুদ্ধ করত। এবং এদের আবার কি জ্ঞান থাকা লাগবে দেখো, সেটাও বলেছে। এরা এই যে সৈন্যগুলো থাকবে 4 প্রকার, এরা কি হবে? রণপণ্ডিত, অর্থাৎ যুদ্ধ করতে পারদর্শী হবে। ধৈর্যশীল হতে হবে। যে কোনো কারণে হঠাৎ করে ধৈর্য হারা হলে হবে না, তাহলে যুদ্ধের ক্ষেত্রে পরাজিত হবে। মাথা ঠান্ডা রেখে প্রতিকূল পরিস্থিতিকে অনুকূলে এনে শত্রুকে পরাজিত করতে হবে, এইরকম ধৈর্য থাকা লাগবে। নেক্সট হচ্ছে কর্মদক্ষ, অর্থাৎ সৈন্য যিনি আছেন তিনি তার কাজটা সম্পর্কে ওয়াকিবল থাকবেন, সুনিপুণভাবে করবেন। এবং রাজ অনুগত, রাজার প্রতি তার আনুগত্য যেন অগাধ থাকে। তিনি কখনোই যেন রাজাকে তিনি অস্বীকার না করেন বা তার নেতৃত্বকে অস্বীকার না করেন বা রাজাকে অপদস্থ বা সমালোচনা না করেন, মনে থাকবে। তাহলে এই হচ্ছে আমাদের ষষ্ঠ অঙ্গ। এবার লাস্ট সপ্তম অঙ্গ, মিত্র। মিত্র মানে আমরা জানি বন্ধুকে মিত্র বলি, তাই তো? মিত্র আমার যে কাছের মানুষ সে আমার মিত্র, আমার সঙ্গে যার মতের মিল হয় সে আমার মিত্র, আমার যে দুঃখের বা অভাবের পাশে দাঁড়ায় সে আমার মিত্র, যে আমাকে সব সময় আপদে বিপদে দেখাশুনো করে সে আমার মিত্র। তো রাজারও এরকম মিত্রের দরকার, নাহলে রাজা কি একাই একটা দেশে শাসন করতে পারবেন না। কৌটিল্য কত দূরদর্শী মানুষ ছিলেন, বিচক্ষণ মানুষ ছিলেন, পরায়ণ মানুষ ছিলেন, যে তিনি রাজাকে সাপোর্ট দেওয়ার জন্য একটা শ্রেণী তৈরি করলেন। সেই শ্রেণীটার নাম বা বললেন, সেই শ্রেণীটার নাম হচ্ছে মিত্র, যারা কিনা রাজাকে সব সময় সাহায্য করবেন, সুপরামর্শ দেবেন। এটারও তিনি ক্লাসিফিকেশন করেছেন। রাজাকে যে বংশানুক্রমিকভাবে সুপরামর্শ উৎসাহ দেবেন সে হবে তার মিত্র। 1 সহজ মিত্র, কৃত্রিম মিত্র ক্লাসিফিকেশন করছেন। এই মিত্র কয় প্রকারের হবে? 2 প্রকার। 1 রাজাকে পরামর্শ দেবেন, শুধুমাত্র পরামর্শ দেবেন, তার নাম দিয়েছেন তিনি সহজ মিত্র। দ্বিতীয় হচ্ছে কৃত্রিম মিত্র, রাজাকে আত্মরক্ষার জন্য যিনি বন্ধুত্ব করবেন তিনি হবেন কৃত্রিম মিত্র, মনে থাকবে। তাহলে সপ্তাঙ্গ কমপ্লিট হলো। একটা ভিডিওতে যেমন ভাবে লিখেছি তেমন ভাবে পরীক্ষার খাতায় লিখে আসবে, এবং পরীক্ষার খাতায় লেখা আসার পর যদি নম্বরটা কম পাও আমার থেকে
বুঝে নেবে বা জানাবে যে স্যার আপনার নোট লিখে আমি কিছু বুঝিনি, যা লিখেছি আমাকে নাম্বার দিইনি। এতটা কনফিডেন্সের সঙ্গে বলছি, এই ভিডিওটা দেখবে এবং এই যেভাবে লিখেছি এই পয়েন্টগুলো খাতায় লিখে আসবে সুন্দর করে। আশা করি কোনো পরীক্ষক বা কোনো শ্রদ্ধেয় স্যার তোমার নম্বর দিতে কোনো কার্পণ্য বোধ করবে না। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।